ম্যানেজমেন্টের কড়া নির্দেশ তোমায় কলেজ থেকে রাস্টিকেট করা হোক। ডক্টর ঘোষালের কথাগুলো শুনে মনামির বুকের ভিতরটা কেঁপে উঠল। প্লিজ স্যার, আমাকে এভাবে শাস্তি দেবেন না, তাহলে আমার কেরিয়ার পুরো শেষ হয়ে যাবে। আমি ক্ষমা চাইছি স্যার, এমন ভুল আর আমার কখনো হবে না, প্লিজ স্যার। মনামিকে কাঁদো কাঁদো হতে দেখে মায়া হলো ডক্টর ঘোষালের। শুধু তুমি ভালো স্টুডেন্ট বলে আমি ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছি যাতে তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দেয়। প্রথমে ওরা রাজি হয়নি, আমি অনেক বোঝানোর পর শেষে ওরা তোমাকে শেষবারের মতো সুযোগ দিতে রাজি হয়েছে। ডক্টর ঘোষালের কথা শুনে মনামি মনে মনে স্বস্তির শ্বাস ফেলল। মনামি, তোমায় একটা কথা বলি, তুমি যে পেশাতেই যাও না কেন, মানবিকতা হলো মানুষের আসল পরিচয়। সেটা বাদ দিয়ে তুমি কোনোদিনই কোনো কাজে উন্নতি করতে পারবে না। সো ইউ মাস্ট বি সেন্সিবল। ডক্টর ঘোষালের এসব জ্ঞানগর্ভ কথা শুনে মনে মনে অধৈর্য বোধ করছিল মনামি। সে বলল, নিশ্চয়ই স্যার, আমি আপনার কথা মনে রাখব। এখন তবে যাই, বাণী পিসির ওষুধ খাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, এখন তুমি যাও। ডক্টর ঘোষালের চেম্বার থেকে বেরিয়ে মনামি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাণী পিসির জ্ঞান ফেরার পর থেকে নেহা যেন তার মাকে ছেড়ে এক মুহূর্ত নড়তেই চাইছিল না। এমনকি বাণী পিসির জল তেষ্টা পেলে নার্স থাকা সত্ত্বেও ও নিজে হাতেই অল্প অল্প করে জল খাওয়াচ্ছিল মাকে। আপনার অনেক ভাগ্য বুঝলেন যে এমন একখানা ভাইজি পেয়েছিলেন। আজ আপনার ভাইজি না থাকলে তো আপনার প্রাণে বাঁচার কোনো আশাই ছিল না। আপনার ভাইজিই তো চেষ্টা করে ডক্টর বৃষ্টি ব্যানার্জিকে এখানে আনার ব্যবস্থা করলেন। না হলে আমাদের ডক্টর ঘোষাল তো এর আগে কম চেষ্টা করেননি, কিন্তু ডক্টর বৃষ্টি রাজিই হচ্ছিলেন না। ভাগ্যি শুনি আপনার অপারেশনটা করলেন, তাই তো আপনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। এটা আপনার নতুন জীবন লাভ, বুঝলেন? নেহার মনে মনে ভারী গর্ব হচ্ছিল দিদির এমন প্রশংসা শুনে, কিন্তু তার তো হাত পা বাঁধা। চাইলেও সে বলতে পারবে না যে তার অমি দিদি ডক্টর বৃষ্টি ব্যানার্জি। বাণী দেবীর জল খাওয়ার পর রুমাল দিয়ে আস্তে আস্তে তার ঠোঁট মুছিয়ে দিচ্ছিল নেহা। আমি তো জানি আমার অমৃতা তো সাক্ষাৎ মা লক্ষ্মী, ওর ডাকে কেউ সাড়া না দিয়ে পারে। আমি কি আর জানি না যে ও আমাকে কতখানি ভালোবাসে? বাণী পিসির কথা শেষ হওয়ার আগেই কেবিনে ঢুকলো অমৃতা, সাথে ফ্রক পরা আর্য। জামাটা পরার পর থেকেই আর্য লজ্জায় একেবারে গুটিয়ে আছে। অমৃতাকে দেখে বাণী পিসি যেন চমকে উঠল। অস্পষ্ট স্বরে বলল, স্নিগ্ধা বৌদি। নেহা হেসে ফেলে বলল, সে কি মা, তোমার আদরের ভাইজিকে তুমি চিনতে পারছো না? এ তো আমাদের অমি দিদি গো। বিহবল চোখে অমৃতার দিকে তাকিয়ে থেকে বাণী পিসি বললেন, অবিকল মনে হচ্ছে আমার সামনে স্নিগ্ধা বৌদি এসে দাঁড়িয়েছে। 6 বছর আগের অমৃতার সঙ্গে আমি যেন মেলাতে পারছি না রে মা। আয় মা, আমার কাছে আয়, কতদিন তোকে আদর করিনি। অমৃতার দু চোখ আজ জলে ভেসে যাচ্ছে, কিন্তু ওর ঠোঁটের কোণে হাসি। বাণী পিসিও এতদিন পর অমৃতাকে কাছে পেয়ে কেঁদে ফেলল। একটা মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমি যেন কতগুলো বছর পিছিয়ে স্নিগ্ধা বৌদির সামনে এসে দাঁড়িয়েছি। তোকে দেখে মনে হচ্ছে স্নিগ্ধা বৌদি আজও আমাদের মধ্যেই আছে। কথা বলতে বলতেই বাণী পিসির চোখ গেল কেবিনের দরজার দিকে। আর্য সেখানে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। আর্যকে দেখে বাণী পিসি হাতের ইশারায় কাছে ডাকলেন, ইয়া, এদিকে পিসিদিদার কাছে এসো শোনা। আর্য গুটি গুটি পায়ে বাণী পিসির কাছে এসে দাঁড়ালো। বাণী পিসি দুহাত বাড়িয়ে আর্যকে বুকে টেনে নিয়ে বললেন, ও মা, এ তো দেখছি একটা জ্যান্ত পুতুল। এসো দিদি ভাই, আমার কোলে এসো। ওরে অমৃতা, তোর মেয়েটা এমন সুন্দরী হয়েছে, দেখবি বড় হয়ে এই মেয়ে ফিল্মের হিরোইন না হয়ে যায়। আর্যর খুব ভালো লাগছিল পিসিদিদা তাকে আদর করছেন বলে, কিন্তু অন্যদিকে তাকে মেয়ে ভাবছে ভেবে অস্বস্তিও হচ্ছিল। বাণী পিসি বললেন, আজকে আমার মনটা ভরে গেল রে অমৃতা তোর মেয়েকে দেখে। আমি যে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। ঠিক তখনই কেবিনের দরজার কাছ থেকে তীক্ষ্ণ কণ্ঠে শোনা গেল মনামির গলা। খুব খুশি হয়েছে বুঝি এই বেঈমান আর ওর অবৈধ বাচ্চাটাকে দেখে? আমার তো ভাবতেও অবাক লাগছে যে তোমরা এমন পাল্টে খেতে পারো। মনামি অমৃতাকে দেখেই ভিতরে ভিতরে যেন জ্বলে উঠেছিল। আমার তো ভাবতেও অবাক লাগছে, এরই মধ্যে তোমরা কি করে ভুলে গেলে যে অমৃতা কতটা স্বার্থপর একটা মেয়ে? বাণী পিসির শরীর ভালো লাগছিল না।
দুর্বল গলায় বানি পিসি বললেন, এসব তুই কি বলছিস মনামি? যা বলছি এক্কেবারে ঠিক কথা বলছি। কেন রে নেহা, তুই বানি পিসিকে বলিসনি যে বানি পিসির অপারেশনের সময় সামান্য একটা সই করতে বলা হয়েছিল ওকে? ও সেটুকু পর্যন্ত করেনি। ও এতটাই স্বার্থপর একটা মেয়ে, আর তোমরা উল্টে ওকে তোল্লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। মনামির কথা শেষ হয় না, তার আগেই ঘরে ঢোকেন সুলেখা দেবী। বাঁকা হেসে বলেন, মনামি মা, তোমাকে কতবার বলেছি এত উত্তেজিত হবে না। তুমি কি আজ নতুন দেখছো নাকি? তোমাদের বানি পিসি তো চিরকালই এমন, কে আপন কে পর এসব বোঝার বোধশক্তি ওনার কোনোদিনই নেই। তাই আমরা ওনার জন্য এত কিছু করলাম জানার পরও কোনো কৃতজ্ঞতা বোধ নেই। সেই এই অমৃতাকে মাথায় তুলে উনি নাচছেন। হাহ! আর এই যে দ্য গ্রেট অমৃতা, ও তো বরাবরই সুবিধাবাদী। আর শুধু সুবিধাবাদীই নয়, বেহায়া নির্লজ্জও বটে। এত চেঁচামেচিতে বানি পিসির শরীর ভালো লাগছিল না। উনি ক্লান্তভাবে বিছানায় শুয়ে পড়লেন। সুলেখা বৌদি, অনেক তো হলো, এখন এসব থাক না। ছোট থেকে তো অমৃতাকে তুমি এমনই দূরছাই করে এসেছো, এখন আর মেয়েটাকে এভাবে দাঁতে পিষো না। আর তোমরা অমৃতা সম্পর্কে এসব কথা বলো না, আমার ভালো লাগে না শুনতে। দেখো, এখানে তো একটা ছোট বাচ্চাও রয়েছে। হাজার হোক, ও তো তোমারও নাতনি। ওর সামনে অন্তত এসব বলাটা ঠিক নয়। মনে কতখানি ছাপ পড়বে বলো তো ছোট বাচ্চাটার। এতক্ষণে সুলেখা দেবীর নজর পড়ল আর্যর ওপর। আর্যর দিকে তাকিয়ে উনি বললেন, ও বাবা, আজকে দেখছি অমৃতা নিজের অবৈধ বাচ্চাকেও নিয়ে চলে এসেছে। অমৃতার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। ছোট মা, আমার সম্পর্কে তুমি যা খুশি বলতে পারো, শুনে শুনে আমার কান পচে গেছে। এখন আর তাই নতুন করে কিছু ভাবি না। কিন্তু একটা বিষয়ে আজ আমি তোমায় সাবধান করে দিচ্ছি, আমার মেয়ের সম্পর্কে তুমি একটা কথাও বলবে না, না হলে কিন্তু তার ফল ভালো হবে না। ওরে বাবা, আমি তো সাংঘাতিক ভয় পেয়ে গেলাম। তারপর মুখে শয়তানি হাসি টেনে এনে বললেন, ঠিক আছে অমৃতা, বলবো না। আরে বাবা, অবৈধ নাতনি বলে কথা। আসলে কি বলো তো, তোমার মেয়েকে দেখে আমার মনে হলো ওর যমজ ভাইটাও তো নিশ্চয়ই এতদিনে এতটাই বড় হয়ে গেছে, তার জন্য বড় মন কেমন করে উঠল, তাই মুখ থেকে কথাটা বেরিয়ে এলো আর কি। সুলেখা দেবীর দিকে তাকিয়ে উদ্গ্রীব স্বরে বলল, তুমি জানো আমার ছেলে কোথায় ছোট মা? জানি তো বটেই, অনেক কথাই জানি, কিন্তু প্রতিটা কথারই কিছু না কিছু দাম থাকে, জানো তো অমৃতা। দাম দিলে তবেই কথা জানা যায়। এখন এটাই দেখার যে তুমি সঠিক দাম দিতে প্রস্তুত কিনা। অমৃতা সুলেখা দেবীর কাছে এগিয়ে গিয়ে মিনতি ভরা কণ্ঠে বলল, প্লিজ ছোট মা, কি জানো তুমি আমার ছেলের ব্যাপারে? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, কেন করছো তোমরা আমার সাথে এমন? তুমি যা চাইবে আমি তাই করতে রাজি আছি। আহা, এত উতলা হয়েও না অমৃতা। আরে বাবা, আকাশের চাঁদ চেয়ে বসবো না তোমার থেকে, ভয় পেও না। তেমন কিছুই না, সামান্য কয়েকটা সই করতে হবে তোমাকে, আর তার বিনিময়ে তোমার হারিয়ে যাওয়া ছেলের ব্যাপারে সবকিছু তুমি জেনে যাবে। বলেই নিজের পার্সের ভিতর থেকে সুলেখা দেবী বের করে আনলেন একটা দলিল। টেবিলের উপর রেখে বললেন, এই দেখো, আমি তৈরি হয়েই এসেছি। এই হলো তোমার মায়ের ফার্মা কোম্পানির দলিলটা। এটা সই করে দাও আর নিজের ছেলের ব্যাপারে সবকিছু জেনে নাও। ইজি ইকুয়েশন। অমৃতার কাছে তার মায়ের এই কোম্পানিটুকুই মায়ের স্মৃতিচিহ্ন হিসেবে শেষ সম্বল। সুলেখা বৌদি, এ তুমি কি বলছো? ওই কোম্পানিটুকুই তো আছে মেয়েটার স্নিগ্ধা বৌদির আশীর্বাদের মতো, ওটুকুও তুমি ওর কাছ থেকে কেড়ে নিতে চাইছো? বানিদি, আমি তো ওকে জোর করছি না, ওর যদি ইচ্ছা না হয় ও সই করবে না, তবে সেক্ষেত্রে ওর ছেলের ব্যাপারে কোনো কথা আমি বলতে পারবো না। এখন সিদ্ধান্ত ওর। মরা মায়ের স্মৃতি নাকি জীবিত ছেলের হদিশ, কোনটার দাম ওর কাছে বেশি সেটা ওই ঠিক করুক। বানি পিসি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই অমৃতা বলল, ঠিক আছে, আমি সই করে দেব, আমার ছেলের জন্য আমি সব করতে প্রস্তুত। মনামি আর সুলেখা দেবী নিজেদের মধ্যে চোখাচোখি করে হাসলেন। পুরো ঘটনাটাই আর্যর চোখের সামনে ঘটছিল। তার মা যে তাকে খুঁজে পাওয়ার জন্য এতটা মরিয়া, এতটা উতলা, এটা দেখে তার চোখে জল এসে গেল। কিন্তু এদের কথায় মা যদি ওই কাগজে সই করে দেয়, তাহলে তো ওই কোম্পানিটাও মায়ের হাতছাড়া হয়ে যাবে। এটা বুঝতেও আর্যর বিন্দু মাত্র অসুবিধা হচ্ছিল না। না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, যেভাবেই হোক আটকাতেই হবে।
কিন্তু কি করবে আর্য? কি বা করতে পারে 6 বছরের একটা বাচ্চা? আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।